নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা কিভাবে এবার চাপ দেবে। সার্জিও গোর ফিরে এসছেন, ওখানে রয়েছেন ব্রেট ক্রিস্টেনসেন। সার্জিও গোর ফিরে এসে তারপর যে সমস্ত রিপোর্ট ট্রাম্পকে দিয়েছেন, সেই রিপোর্ট ট্রাম্প তো অত্যন্ত ক্ষিপ্ত এবং রাগান্বিত যে আমাদের দেশ এইভাবে আর একটা দেশকে শেষ করে দিয়েছে একটা ভুল বার্তার উপরে। এখন তাহলে আমাদের দোষ যখন আমাদেরই শোধরাতে হবে, যেটা এর আগেও আমি বলেছি। সব থেকে কড়া যে বার্তাটা যেটা আবার বাংলাদেশের প্রতি যেতে চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশকে FATF এর আন্ডারে ফেলে দেওয়া। এখনই ব্ল্যাক লিস্টেড করবে কিনা বুঝতে আমি জানি না। FATF এর দুটো লিস্ট আছে, একটা হচ্ছে গ্রে লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। এই FATF এ মাঝে মাঝেই এই পাকিস্তান ঢোকে, আবার পাকিস্তান ব্ল্যাক লিস্ট থেকে বেরিয়ে গ্রে লিস্টে চলে যায় এই টেরোরিজমের জন্য। এখানেও বাংলাদেশে সেই একই কাণ্ড ঘটবে টেরোরিজমের জন্য, এবং একটা শান্তিপূর্ণ দেশকে অশান্ত করে দেওয়া এবং যত আপনার আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলোকে লাটে তুলে দেওয়ার জন্য এই গ্রে লিস্ট আর ব্ল্যাক লিস্ট। আমি জানি না গ্রে লিস্টে ফেলবে না ব্ল্যাক লিস্টে ফেলবে, তবে ট্রাম্প যখন শুরু করেছেন তখন আমার মনে হয় ব্ল্যাক লিস্টেই যাবে। আপাতত ব্ল্যাক লিস্টে যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে ইরান, মায়ানমার, আর একটা কোন দেশ আছে যেন, তিনটে দেশ আছে ব্ল্যাক লিস্টের মধ্যে। পাকিস্তান আগে ছিল, পাকিস্তান এখন বেরিয়ে গিয়েছে। আবার যেদিন দরকার ফুরিয়ে যাবে সেদিনকে আবার ব্ল্যাক লিস্টেড করে দেবে। এবার ব্ল্যাক লিস্ট হওয়ার মানে কি আগে দেখে নিন যে ব্ল্যাক লিস্টে কি আছে। ব্ল্যাক লিস্ট বলছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF মেনটেন্স টু প্রাইমারি ওয়ার্নিং লিস্ট টু প্রোটেক্ট দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। দ্য ব্ল্যাক লিস্ট হাই রিস্ক jurisdiction subject to call for action, and the grey list jurisdiction under increased monitoring. এবার আপনারা এখানে দেখে নিন, যদি আপনাদের কৌতূহল থাকে আপনারা এটাকে পজ করে আপনারা বড় করে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে গ্রে লিস্টে কি কি শর্ত আছে এবং ব্ল্যাক লিস্টে কি কি শর্ত আছে। আমি মর্মার্থ আপনাদের বলে দিচ্ছি। ব্ল্যাক লিস্ট যদি হয়ে যায়, ব্ল্যাক লিস্টেড কান্ট্রি হিসেবে বাংলাদেশ যদি পড়ে যায়, তাহলে ডলারে কোনো কাজই করতে পারবে না। ডলার বলে যে একটা বস্তু আছে সেটা কাগজ হয়ে যাবে, মানে ডলারটা নিষিদ্ধ করে দেবে, যেটা পাকিস্তানকে মাঝে মাঝেই করে টাইট মারার জন্য। এখন ডলার হচ্ছে কি আন্তর্জাতিক একটা মুদ্রা। আপনার কাছে 20 বিলিয়ন 40 বিলিয়ন 600 বিলিয়ন ডলার আছে, কিন্তু ডলারটাকে আমেরিকা বাতিল করে দিল, তার কারেন্সি সে বাতিল করে দিল, এই দেশের জন্য বাতিল। সুইফট ক্লোজ করে দিল। সুইফটে বিভিন্ন অ্যাকাউন্ট বিভিন্ন দেশের রয়েছে, বাংলাদেশের যে জানলাটা আছে, উইন্ডো আছে, উইন্ডোটাকে ব্লক করে দিল। তাহলে আপনাদের কি অবস্থা হবে? এইটার কিন্তু একটা আভাস সার্জিও গোর তারেক রহমানকে দিয়ে এসেছিলেন, একটা লম্বা কাগজের লিস্ট দিয়েছিলেন। সেখানে উনি যেটা উল্লেখ করেছেন আজকে আমি জানতে পারলাম, গত পরশু দিনের যে বৈঠকটা ছিল, যে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভাল, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের প্রমোদ কুমার মিশ্রা, PK মিশ্রা, তাদের উপস্থিতিতে যে মিটিংটা ছিল, সেই মিটিংয়ে কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন কি চিঠিটা উনি দিয়েছেন।
সেখানে পরিষ্কার করে লেখা ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইসিটি নামে কি একটা বানিয়েছে না, হ্যাঁ, একটা ঢপের চপ, ওইটাকে বাতিল করতে হবে এবং ওইখানে যত মামলা আছে এবং ফলস মামলা, আওয়ামী লীগের যত কর্মী এবং শেখ হাসিনার ওপরে সেই মামলাগুলো যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তারেক রহমান সরকার তো থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্য কোনো গভর্নমেন্ট যে ফর্ম করবে তার পথটাও একদম মেরে দিচ্ছে ব্ল্যাক লিস্ট অথবা গ্রে লিস্ট। কারণ দেশ চালাতে গেলে তো টাকার দরকার, আর টাকা যদি না থাকে তাহলে দেশ চলবেই করে, খাদ্য পানীয় জল এই সমস্ত আসবেই করে। এদিকে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে আবার একটা গন্ডগোল লেগেছে। $13.38 বিলিয়ন ওইটাতে লগ্নি করেছিল রাশিয়া। তার 90% অর্থ দিয়েছিল রাশিয়া এবং 10% অর্থ দিয়েছিল শেখ হাসিনার সরকার। এবার সেই অর্থ তো ইউনুসের সময় থেকে তো আর অর্থ দেওয়া হয়নি। ইতিমধ্যে হয়েছে কি, স্যাংশন চাপিয়ে দিয়েছে রাশিয়ার ওপরে। যদিও তখন রাশিয়ার ওপরে স্যাংশন ছিল, অর্থ দিতে পারতো না, তাই রাশিয়া একটা বিকল্প পথ বলেছিল যে ভারতের রুপিতে আমাদেরকে শোধ করো। এটা একটা মেকানিজম যেটা রাশিয়ার সঙ্গে আছে, বিশ্বের আরো 20টা দেশের সঙ্গে আমাদের আছে, যে রুপিতে ট্রেড। কালকে যদি চায়নার সঙ্গে আমাদের হয়ে যায়, রুপি আর ইয়েনে যদি ট্রেড আমরা মেকানিজম করে দিই, তাহলে ডলারকে এড়িয়ে গিয়ে আমরা রুপি আর এতে চাইনিজ এতে কারেন্সিতে আমরা ব্যবসা করতে পারবো। তার জন্য একটা মেকানিজম দরকার। সেই মেকানিজমটা কিন্তু বাংলাদেশে করা আছে, সোনালী ব্যাংক এবং বোধহয় এক্সিম না কি একটা ব্যাংকে একটা করা আছে, এই মেকানিজমটা করা আছে। রাশিয়া বলেছে এই মেকানিজমের আন্ডারে আপনারা ভারত থেকে আপনারা রুপি কিনুন, রুপি কিনে আমাকে রুপিকে ট্রান্সফার করুন। আপনি যদি ডলারে না দিতে পারেন, কারণ দেখাচ্ছে ডলার আমি দিতে পারছি না, তা ডলার যদি না দিতে পারো তাহলে বিকল্প পথ কি? বিকল্প পথ আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ওখানে মেকানিজম করা আছে। শেখ হাসিনার সময় এটা হয়েছিল যে ডলার যদি সংকট হয় তাহলে রুপিতে ব্যবসা হবে এবং টাকা, রুপি আর টাকা এইটাতে ব্যবসা হবে। রুপি দিয়ে টাকা দিয়ে রুপি নিলেন, সেই টাকা রুপিটা নিয়ে আপনি সোজা রাশিয়ার যে ব্যাংক আছে, রাশিয়ার ব্যাংকে বাংলাদেশেই আছে, তাহলে বাংলাদেশে রাশিয়া একটা ব্যাংক একটা বাংলাদেশে একটা স্থাপন করে দেবে, রাশিয়া দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে। তুমিও থার্ড কান্ট্রি থেকে নিচ্ছ, তারপরে তোমার মেকানিজম আছে, তাহলে রাশিয়ার মেকানিজমটা করতে হয়। রাশিয়া তাহলে ওখানে একটা ব্যাংক করে নেবে যেখানে রুপিটা ওদের কারেন্সিতে ট্রান্সফার হয়ে যাবে। এখন এইটা নিয়ে টালবাহানা তারেক রহমান সরকার করছে, কিন্তু কোনো উচ্চ বাচ্চা আপনাদের কাগজে কিন্তু নেই। পায়রা রূপপুর কেন্দ্র যে কোনো দিন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেভাবে যাচ্ছে, মানে আপনাদের সরকার যেভাবে চলছে, টাকা দেবে না, আর ভারতের থেকে তো রুপি কিনবেই না, কারণ ভারত হলো গিয়ে প্রধানতম শত্রু। শত্রুবোধ থেকে তারা রুপি টুপি নেবে না। তাদের এখানে কারেন্ট যদি অফ হয়ে যায়, রূপপুর কেন্দ্র পারমাণবিক কেন্দ্র যদি বন্ধ হয়ে যাবে, আমরা অন্ধকারে থাকবো,
ওই ভুট্টো যেরকম বলেছিল না, ঘাস খাएंगे पर परमाणु এ বোমা বানাएंगे। আর আমরা ঘাস খেয়ে থাকবো, আমরা কেরোসিন জেলে থাকবো, আমাদের ইন্ডাস্ট্রির দরকার নেই, আমরা এভাবেই চালিয়ে যাব। এটা হচ্ছে বাংলাদেশের এখন আর কি মানে অবস্থা। তো দুটো প্যাচে বাংলাদেশ পড়েছে। এক হচ্ছে রাশিয়া ঠিক এই সময় চেয়ে পাঠিয়েছে আপনার টাকাটা, যদি টাকা না দাও তার রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ, তার মানে বিদ্যুৎ ব্যবস্থায় একটা ব্যাপক ধস। আর দুই হচ্ছে অবিলম্বে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের উপরে এবং সাংবাদিক, যারা লেখক সাংবাদিক, যে সমস্ত ফলস মামলায় যাদেরকে ওই কোর্টে লাগিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, হ্যান ত্যান, যাবজ্জীবন, যা খুশি তাই করেছে, অবিলম্বে সেগুলোকে তুলে নিতে হবে। যদি না তুলে নেন, তারেক রহমানকে সে চিঠিটা দিয়ে এসছে, তারেক রহমান বলেছেন আই উইল লুক ইনটু ইট। তো তারেক রহমান কি এখন ওখানে লুক ইনটু ইট করবেন তো আমি জানি না। তো তারেক রহমান সরকারকে ব্যবস্থা নিতেই হবে। আর যদি না নেন, তাহলে পরে বিশ্বজুড়ে ডলারের যে আপনার রমরমা ব্যবসা, সেই ব্যবসায় আপনি আর অংশগ্রহণ করতে পারবেন না। ডলারটা হয়ে যাবে আপনার কাগজের টুকরো। সুতরাং ভেবে নিন আপনারা কি করবেন। আমি বলেছিলাম যে এই অবস্থা থেকে বাঁচতে গেলে জয় শ্রীরাম বলে একদম মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন, তাহলে তিনিই বাঁচাতে পারেন, তিনিই এখনো বাঁচাতে পারেন, একমাত্র তিনি। আর না হলে পরে আপনারা প্রথম তো তারেক রহমানের গদি উল্টাবে, দ্বিতীয় হচ্ছে গদি উল্টারে কোনো সরকার স্থাপন হবে না, তৃতীয় হচ্ছে শেখ হাসিনা তাল টুকতে টুকতে তখন ঢুকে যাবেন। তার উপরে কোনো সরকারই যদি পড়ে যায়, তাহলে কোথায় মামলা, কোথায় কি? একে বলে চাপের নাম বাবাজি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।